নমস্কার বন্ধুরা, সুখী গৃহকন্যা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ছোটোবেলা থেকেই দেখেছি মাকে এই নীলষষ্ঠী ব্রতটা পালন করতে। আর যখন থেকে জানতে পেরেছি যে মা আমার মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী ব্রতটা পালন করে, তখন থেকেই ভেবেছিলাম যে আমি এই নীলষষ্ঠী ব্রতটাকে নিশ্চয়ই পালন করার চেষ্টা করব। দেখো, আজ এই বিকেল 5টা মতো বাজে, আমি কিন্তু একবার স্নান সেরে ফেললাম, মানে সকালে একবার করে ফেলেছি, এখনও আরেকবার করে ফেলেছি। স্নান করলে না মনে হয় পুরোটা আমি শুদ্ধ, ওই কারণেই স্নান করে ফেলেছি। কেন, সকালে অনেক রান্না ঠান্না করেছি তো, ভালো লাগছিল না যে ওই জামা কাপড়ে ওইভাবেই থাকবো, ভালো লাগছিল না, তাই স্নান করে ফেলেছি। স্নান করে প্রথমের কাজ হচ্ছে আমার ঘরের ঠাকুরকে আগে আমি জল ঢেলে নিলাম, মানে ঘরে শিব ঠাকুর শিবলিঙ্গ আমার আছে, তাতেই আমি জল ঢেলে নিলাম। জল ঢেলে তারপরে ঠাকুরের পুজোটাকে পুরোপুরি আমি দিতে পারিনি, এদিকে দেখছি সন্ধে হয়ে যাচ্ছে। আবার এদিকে পুকুরেও যেতে হবে, আমাদের এটা নিয়ম আছে, আমটাকে দিতে যেতে হয়, মানে গাছের আমকে আর পান তেল সিঁদুর দিয়ে পুকুরে দিয়ে আসতে হয়। তারপরের দিন থেকে আর কি আম খেতে পারবো, মানে বছরের প্রথম আম আমি খেতে পারবো তারপরের দিন থেকে, জবের থেকে আর কি পুকুরে আমটা দিয়ে আসি, তারপরের দিন থেকে আমরা যে কোনো আমের যে কোনো জিনিস খেতে পারি। কিন্তু এখন আর সেই নিয়ম ওরমভাবে মানা হয় না। আমার বর বাজার থেকে এই আম নিয়ে আসলো, তখন আমি রান্না করে ফেলি, রান্না করে ভুল করে আমি মুখেও দিয়ে দিই, সেই কারণে আর কি এখন আর ওরমভাবে নিয়ম পালন করতে পারি না। কিন্তু চেষ্টা করি যতটা না খাওয়ার, কিন্তু হয়ে ওঠে না, সত্যি কথা বলতে কি হয়ে ওঠে না। তা আমি ওই নিয়মটাকে পালন করব বলে তাড়াহুড়া করে আর কি যেইটুকুনি শিবের মাথায় জল দিয়ে ফল ঠেকিয়ে 5 রকম ফল দিয়ে পুজো দিয়ে আর কি রেখে যাচ্ছি। পরে এসে ঠাকুরকে সাজাবো, মানে মালা সব ঠাকুরকেই, শুধু শিব ঠাকুরকে না, সব ঠাকুরকেই মালা ফুল দিয়ে সাজাবো আর ঠাকুরকে খেতে দেবো, আরতি করবো, এগুলো সব এসে পরে করব। তা আগে আমি ওই বাইরের কাজটা করে আসি। জানো তো, এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে করে দিচ্ছে। আমি কি করব বলো, দুহাত তো আটকা, কোথা থেকে কিভাবে ভিডিও করব। আর আমার কাছে কিচ্ছু নেই, ট্রাইপড কিচ্ছু নেই, জাস্ট নতুন শুরু করছি, কিছু কি থাকে। তা ভিডিওগুলো কিন্তু ছেলে করে দিচ্ছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ আম গাছটা, এটা কিন্তু আমার বাপের বাড়ি, জানো তো। আর এই আম গাছটা না আমার হাজব্যান্ড লাগিয়েছিল, একদম ছোট্ট, বেশি বড় না, খুব ছোট্টও লাগিয়েছিল। তা এই বছর এই প্রথম এই গাছটাতে আম আসে। তা আমি ভাবলাম ভগবানের উদ্দেশ্যে যখন আম দেবই, তখন এই গাছটার থেকেই দেই, এটা তো মানে আমাদেরই গাছ, আর এই প্রথম ফলন এসছে, তাই আর কি পুকুরে এই গাছটার থেকেই আমটা পুকুরেও দিয়েছিলাম আর শিবের মাথাতেও দিয়েছি। আর দেখো, আমাদের নিয়ম হচ্ছে তেল সিঁদুর দিয়ে জোকার দিয়ে আম, মানে পুকুরে বা মা গঙ্গার কাছে, সে যেখানেই যেভাবে যেখানে দেয় সেখানে আর কি এই আমটাকে দিয়ে দেওয়া। কালকের থেকে এবার আমি আমটা খেতে পারবো। তা এই ভিডিওগুলো কিন্তু দেখো আমার ছেলে করে দিচ্ছে, আর আমি বারবারই একটাই কথা বলছি, দেখিস আমার ফোনটা কিন্তু সাবধান, ফোনটা আবার না পড়ে যায়। তা এই দেখো, মোটামুটি ভালোই সন্ধে হয়ে গেছে। আর ওই পাড়ায় গেলে না সহজে আসা যায় না, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই তো একই পাড়ায়, ওই জন্য সহজে আসা যায় না, তাই একটু সন্ধে হয়ে গেছে। তা ঘরের পুজোটাকে আমি রেখে আগে আমি মন্দিরের পুজোটাকে দিয়ে ফেললাম। ভাবলাম যে মন্দিরেরটা ফাঁকা ছিল, আর যে কোনো পুজোই ফাঁকায় ফাঁকায় দেওয়াটাই আমার মনে হয় ভালো, ঠাকুরকে শান্তি মতো ডাকা যায়। আর এই ভিড় ভাট্টার মধ্যে ভীষণ বিরক্ত লাগে, সেই ফল দিতে দেরি, ফল উঠে মানে অন্য জায়গায় যেতে দেরি নেই। যাই হোক, তো সেই মনে করেই আমি ভাবলাম আগে আমি মন্দিরের পুজোটা দিয়ে ফেলি ফাঁকায় ফাঁকায়। তাই আর কি দেখো না, ঠাকুরকে ভালো করে ঘি মধু দই সিদ্ধি যা যা হয় আর কি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে, কেউ কিন্তু ছিল না, শুধুমাত্র আমি আর আমার ছেলে আর কি ভিডিও করছিলাম, তখন কেউ ছিল না, ছেলে ভিডিও করে দিচ্ছিল আমাকে, আমি তো আর করতে পারবো না, তাই ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিলো। ছেলে কিন্তু খুব ঘেমে গেছিলো, তখন ছেলেকে আমি একটা বলেছি ওকে একটা কিন্ডার জয় আমি দেবো, কিন্ডার জয় আমি ওকে দেবো। যাই হোক, আর কিন্ডার জয় পেলে না ও ভীষণ খুশি হয়। দেখো, তা ঠাকুরকে না আমি দুধ ঢেলে দিয়েছিলাম, আর দুধ ঢেলে না আমি জল ঢেলে ফেলি, আমার মনে হয় এটা, আমার মনে হয় এটা, প্লিজ কেউ করতে যেও না, বা তোমাদের না মনে হলে করতে যেও না, এটা আমার মনে হয়। আমরা যখন তেল সাবান মাখি, তারপর তো সাবান তেলকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলি, তা সেরকমই তো ঠাকুরও তো তাই, দুধ মধু এইসব মানে ঘি মধু
দুধ এগুলো সব রেখে দিয়ে ঠাকুরের গায়ে থাকবে, তার থেকে ওটা ঢেলে জলটা দিয়ে পরিষ্কার করাটাই আমার মনে হয় ভালো। এটা কিন্তু পুরোটাই আমার মত, প্লিজ কিচ্ছু তোমরা এটা ভেবো না, এটা আমি ভাবি তাই আমি করি। তা ঠাকুরকে ভালো করে নমস্কার করে আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক দীর্ঘায়ু, অনেক কিছু চেয়ে আমি এবার ঠাকুরের কাজ করতে শুরু করে দিলাম। ওই মন্দিরে আজকে পুজো ছিল তো, তাই ঠাকুরের কাজ করছিলাম বেশিক্ষণের জন্য না, আমার আবার ঘরের পুজো দেওয়াটা বাকি আছে, তাই বেশিক্ষণের জন্য করিনি, ঘরে এসে পুজো দিয়ে নিয়েছি। আবার এদিকে নীলের বাতিও জ্বালাতে হয়, তাই একবারে নীলের বাতি জ্বালিয়ে ঠাকুরকে পুরো পুজো দিয়ে। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার শ্বশুরেরও মৃত্যুবার্ষিকী, জানো তো। আর আরও একটা ভালো দিনও আজকে, অবশ্যই নীলষষ্ঠী, সেটা তো ভালো দিন, আজকে একটা শুভ দিনও, জানো তো, সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, দেখো আমার কিন্তু সাবু মাখা টাকা রেডি, মানে সাবু মাখাটা আমার মা মেখে দিয়েছে, তারপরে আর কি মা মাখার পরে যা যা খামতি ছিল সেগুলো আমি করে নিয়েছি। তারপরে না ওই যে বললাম একটা ভালো জিনিস, মানে একটা শুভ দিন। হ্যাঁ, আমাদের আজকে বড় যে মানে আমার 3টে বাচ্চা, আমার ভাসুররা দুই ভাই, আমার ভাসুর আর আমার ভাসুররা 2 ভাই বলতে আমার বররা, কি ভুলভাল বলছি না, আমার বররা 2 ভাইয়ের মধ্যে আমাদের যে প্রথম সন্তান, ওর নাম নীল, আমি দিয়েছিলাম, জানো তো। সেই নীল ষষ্ঠীর দিন হয়েছিল, তখন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়নি, যেহেতু আমার লাভ ম্যারেজ, তাই ছোটোবেলার থেকেই আর কি ওরকম একই পাড়ার মধ্যে ছোটোবেলার থেকেই সব কিছু দেখছি। তা দেখো ওই আর কি আশীর্বাদ করছি, আর ওর কাকাইও আশীর্বাদ করছে। ও কিন্তু আমাকে তাতি আর কাকাইকে কাকাই ডাকে। আর কিছুই না, ওই আর কি বললাম যে প্রথমেই, যে ছোটোবেলার থেকেই ওর প্রতি একটু দুর্বল, যেহেতু তখন বিয়ে হয়নি, সন্তান তো হয়ইনি, তা তখন থেকে ওকে ছোট্টোর থেকে দেখছি। ও জানো তো আমার হাতেই মানুষ, ওই মা দিয়ে যেত, তখন কিন্তু আমার বিয়ে হয়নি, ওর মা দিয়ে যেত, আমার কাছেই থাকতো। ও ছোটোবেলার থেকেই আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে ভালোবাসি। যাই হোক, এখন কিন্তু আবার ছোটোটাও হয়ে গেছে। এই কথাটা শুনলে ছোটোটা বলবে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? না না, একদমই না, ছোটোটাকেও ভালোবাসি, কিন্তু দাদাভাইকে একটু বেশি ভালোবাসি। আর দেখো খেতে মানে ওই রাত্রেবেলার খাওয়ার ভিডিও আর করিনি, কেন, তখন অলরেডি সাবু খেয়ে খুব টায়ার্ড ছিলাম, অলরেডি 10টা বেজে গেছে ওদের বাড়ির থেকে আসার পর। তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছি। পরের দিন না একটা খুব স্পেশাল দিন, কেন বলো তো, ওই যে পাচনটা, ওই কড়াটা, মানে খাওয়ার থেকে ওই কড়াটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি রান্নাবান্না করতে একটু বেশি ভালোবাসি, আর রান্নাবান্না করে মানুষকে দেবো, এটা আমার বেশি ভালো লাগে। মনে হয় কি যে আমার পেটটা ভরে গেল। আমি কিন্তু অল্প খাই, আর পাচনে যা সবজি লাগে, প্রচুর সবজি লাগে, 5 তরকারি 5টা সবজি তো লাগবেই। আর এই পাচনেরও একটা গল্প আছে, জানো তো। এই পাচন নাকি আমার শ্বশুর মানে রান্না করতো বলতে, আমার ঠাকুমা শাশুড়ি যখন রান্না করতো, আমার শ্বশুর নাকি অনেক হেল্প করে দিত, মানে খুন্তি নাড়িয়ে দেওয়া, বিভিন্ন সবজিগুলোকে দিয়ে দেওয়া। কেন বলো তো, তখনকার দিনে না অনেক সবজি হতো, বড় বড় হাঁড়িতে, বড় বড় কড়াইতে রান্না হতো, অনেক বাড়িতে দিত। এখন তো এইসব উঠেই গেছে। তা আমার শ্বশুর নাকি খুব হেল্প করতো, শ্বশুরও রান্না করে দিত। তা শ্বশুর মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতে এটা আর হয় না। তা দেখো, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমি মনে করি আমার শ্বশুর তো ভালোবাসতো বলেই রান্নাটা করতো, নিশ্চয়ই সে খেতে ভালোবাসতো, মানে পাচনটা খেতে ভালোবাসতো, তাই সে রান্নাটা করে দিত। নাহলে তো এরকম সাধারণভাবে এরকমভাবে হয় না, একটা ছেলে হয়ে পাচন রান্না করবে, তখনকার দিনে এরকম কিন্তু হয় না। পাচনের রেসিপিটা আমি শেয়ার করব, আর কি আজকে রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য সেটাও শেয়ার করব। আর আজকে সবার আগে বলি, আজকে কিন্তু আমাদের একদম নিরামিষ। আমার মনে হয়, আশা করি অনেকেরই নিরামিষ। আজকে চৈত্র সংক্রান্তি, আর সংক্রান্তির দিন, আজকের দিনে কিন্তু নিরামিষ খেতে হয় প্রত্যেকটা বাঙালি ঘরেই। তবে সবার নিয়মটা থাকে না, কিন্তু বেশিরভাগ মানুষেরই নিয়ম থাকে। আর এই পাচন করতে গেলে বলতে হয় যে, জানো তো, আমি শুনেছি মানে আমার শ্বশুর নাকি পাচন খুব ভালো করতো বলতে, আমার শ্বশুর কিন্তু রান্না করতো না। আমার ঠাকুমা শাশুড়ি যখন রান্না করতো, তখন আর কি আমার শ্বশুর খুব মানে হেল্প করে দিত। তার শ্বশুর চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়িতে এই পাচনটাকে
পাচনটাকে আর করে না। কিন্তু আমার মনে হয় আমার শ্বশুর ভালোবাসতো বলেই তো একটা মাকে হেল্প করতে, একটা ছেলে কখন হেল্প করে একটা মাকে? যখন সে খুব খেতে ভালোবাসে আর যখন দেখছে মা আর পারছে না, তখন মানে অনেক, তখনকার দিনে তো অনেক পাচন হতো, সবাইকে দিত। এখন তো কিছুই না, তখনকার দিনে বড় বড় হাঁড়ি, বড় বড় কড়াইতে পাচন রান্না হতো, 5টা বাড়ি কেন 20-25 বাড়িতেও দিয়ে দিত। যাই হোক, আমি মনে করি শ্বশুর ভালোবাসতো বলেই তো পাচনটা করতো। তাই এখন যদি হয়তো এগুলো পুরোটাই অবাস্তব লাগবে, তাও আমি করি। আমি করে যবের থেকে এই বাড়িতে এসেছি আমি শ্বশুরকে খেতে দিই। আমি জানি শ্বশুর খায় না, তবু এটা আমার মনের শান্তি, আর সে হয়তো উপর থেকে দেখে শান্তি পাচ্ছে, এই কারণেই আমার পাচনটা করা। যাই হোক, তোমাদের সাথে পাচনের রেসিপিটা আমি শেয়ার করি। আমি কিন্তু প্রথমেই 5 ফোড়ন গুঁড়ো করে রেখে দিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, তারপরে তেলের মধ্যে কালো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটাকে আর বেগুন, উচ্ছে, এই 3টেকে আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম। তুলে রেখে তারপরে যেই সবজিগুলো সব একসাথে ওরা মানে হবে, সেই সবজিগুলো আমি একবারে দিয়ে দিয়েছি। আর আলু, বেগুন, উচ্ছে ওটা কিন্তু আলাদা করে তোলা আছে। আর যেই সবজিগুলো একসাথে ভাজা যায় সেই সবজিগুলোকে আমি ভেজে নুন হলুদ দিয়ে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে নারকেল, বাদাম ভেজে ওটার মধ্যে আদা বাটা, টমেটো বাটা, জিরে বাটা আর ওইটাকে কী বলে, লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এটার মধ্যে এবার ওই 5 রকমের তিতা রেখেছিলাম। 5 রকমের তিতা তোমাদেরকে আমি দেখাইনি। তিতার মধ্যে ওই গিমা পাতা, উচ্ছে পাতা, উচ্ছে, শিউলি পাতা আর নিম পাতা, এই 5 রকমের তিতা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা ঘরে যেরকম সবজি আছে সেই সবজি দিয়েই করতে পারো, কোনো ব্যাপার না। যাই হোক, আমিও ঘরে যা ছিল তাই দিয়েই করেছি। পাচন যা যা দিয়ে করে তাই দিয়ে করেছি। তার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো দেওয়া নেই, অনেক কিছুই আছে এগুলো আমি মিস করে গেছি। ওইভাবে করি না, ওরকম নিয়ম মেনে নিয়ম মাফিক করি না, যেইটুকুনি করার সেইটুকুনি করি। যাই হোক, দেখো ওই সব রকমের তিতা দিয়ে দিলাম। আর এদিকে ওই আলাদা করে যে ভেজে রেখেছিলাম আলু, বেগুন, উচ্ছে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণ সবজিটা ভালো করে মজবে। আর একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। তারপরে ওই যে মশলাটা করলাম, ওই মশলাটা যেই সবজিগুলো ভাজা হচ্ছিল ওই সবজিগুলোর মধ্যে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নুন, মিষ্টি একটু, কিন্তু পাচন কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হয়, তা ওটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দেখো ভালো করে মজে অলরেডি গেছে। মজে যাওয়ার পর এটার মধ্যে ভাজা যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আর ঘি আর 1 চিমটি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো আমার লাঞ্চের থালিটাও কিন্তু রেডি। পনিরের তরকারি, ডাল, আমডাল, আমার কিন্তু কালকের গাছের আম ডাল আর আলু ভাজা আর পাচন সব কিছু দিয়ে শ্বশুরকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে নিয়েছি। এইবার লাস্ট আইসক্রিম। যাই হোক, আজকের মতো টাটা। খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে